আমন্ত্রণ যমুনা ডেস্কে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। গোলান মালভূমির অবৈধ ইসরায়েলি বসতিতে ব্যাপক রকেট হামলা হিজবুল্লাহর। লেবাননে আইডিএফ এর হামলায় ফিলিস্তিনি শীর্ষ কমান্ডার নিহত। যুক্তরাষ্ট্রের নতুন ইতিহাস গড়তে কমলা হ্যারিসকে ভোট দেওয়ার আহ্বান সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার। সম্মেলন স্থলের বাইরে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ। চেচনিয়ায় আকস্মিক সফরে পুতিন। রুশ ভূখণ্ডে হামলাকারীদের কঠোর শাস্তির হুঁশিয়ারি। ইউক্রেনীয় সেনা ঠেকাতে সামরিক বাহিনীর নতুন 3টি শাখা গঠন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। হামলা পাল্টা হামলায় তুঙ্গে ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা। বুধবার তেল আবিবের দখলকৃত গোলান মালভূমিতে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে অঞ্চলটির কাজারিন এলাকার বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়। এর আগে হিজবুল্লাহর বিভিন্ন অস্ত্র ঘাঁটিতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। তারই কয়েক ঘণ্টা পর এই জবাব দিল লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। ইসরায়েলের দখলকৃত গোলান মালভূমির দৃশ্য এটি। হিজবুল্লাহর হামলায় জ্বলছে ঘরবাড়ি। বুধবার মুহুর্মুহু রকেট হামলা চালানো হয় ইসরায়েলি অবৈধ বসতি লক্ষ্য করে। ইসরায়েল বলছে লেবানন থেকে 50টিরও বেশি রকেট ছোড়া হয়েছে গোলান মালভূমিতে। মুহুর্মুহু সেই হামলার ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। সকালে কাজরিনে সতর্কতা সাইরেন বাজানো হয়। হামলার পর স্থানীয় কর্তৃপক্ষের কর্মীরা বিভিন্ন এলাকায় গিয়েছে। কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে কেউ মারা যায়নি। একজন আহত হয়েছে, আর কয়েকজন আতঙ্কিত হয়ে পড়েছিল। হিজবুল্লাহর দাবি, লেবাননের ভূখণ্ডে ইসরায়েলের মঙ্গলবারের হামলার জবাবে এই পাল্টা অভিযান। এদিন লেবাননের বেশ অভ্যন্তরে হামলা চালায় তেল আবিব। সীমান্ত থেকে প্রায় 80 কিলোমিটার ভেতরে হিজবুল্লাহর অস্ত্র ঘাঁটিতে হামলা চালায় তারা, যা চলমান যুদ্ধে বড় ধরনের উস্কানি হিসেবে দেখছে লেবাননের গোষ্ঠীটি। এর আগে মঙ্গলবার রাতভর ইসরায়েলে 135টি রকেট ছোড়ে হিজবুল্লাহ। পশ্চিম গ্যালিলি সহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ছোড়া হয় এসব রকেট। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী আল আকসা ব্রিগেডের এক শীর্ষ কমান্ডার। বুধবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সিদনে ইসরায়েলে চালানো বিমান হামলায় প্রাণ হারান তিনি। নিহত খলিল আল মাকাদা ফাতার সামরিক শাখা আল আকসার ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, খলিলকে বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলের সেনাবাহিনী, আর তাতে মৃত্যু হয় তার। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংগঠনটির অন্যান্য কর্মকর্তারাও নিশ্চিত করেছে এই তথ্য। হামাস ইসরায়েল সংঘাতের এই 10 মাসে এবারই প্রথম ফাতার উপর চালানো হলো এমন হামলা। গাজায় অভিযান চালিয়ে 6 জিম্মির মরদেহ উদ্ধার করেছে ইসরায়েল। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির সামরিক বিভাগ আইডিএফ এর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের সময় আটক করা হয়েছিল তাদের। মঙ্গলবার গাজায় অভিযানের 2টি ভিডিও প্রকাশ করেছে আইডিএফ। দাবি, টানেল থেকে উদ্ধার করা হয়েছে জিম্মিদের মরদেহ। জীবিত বা মৃত হোক, সব বন্দীকে দেশে ফেরাতে অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। উদ্ধারকৃতদের মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। গাজায় এখনও হামাসের হাতে জিম্মি 109 জন। এদের অনেকের মৃত্যুর শঙ্কাও করা হচ্ছে। রাতে দুঃসাহসী ও জটিল অভিযানে জিম্মিদের মরদেহ উদ্ধার করেছে সেনারা। জীবিতদের পুনর্বাসন ও মৃতদের সৎকারে সব জিম্মিকে দেশে ফেরাতে বদ্ধপরিকর আমরা। সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ করছি। বন্দীদের ফিরিয়ে আনার অভিযানে হাল ছাড়ব না। ডেমোক্র্যাটদের জাতীয় সম্মেলনে গাজা যুদ্ধ বন্ধের পক্ষে জোরালো অবস্থানের আহ্বান জানালেন মার্কিন সেনেটর বার্নি স্যান্ডার্স। মঙ্গলবার শিকাগোতে দেয়া ভাষণে এই ডেমোক্র্যাট আইন প্রণেতা বলেন, অবিলম্বে গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে এবং জিম্মিদের বাড়ি ফিরিয়ে আনতে হবে। এই সম্মেলনে থাকতে পারাটা আমার জন্য সম্মানের। আমাদের অবশ্যই ক্ষমতাসীনদের বিরুদ্ধে দাঁড়িয়ে দেশ এবং বিদেশে সাধারণ মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। অবশ্যই গাজার এই ভয়ঙ্কর যুদ্ধের অবসান ঘটাতে হবে। জিম্মিদের দেশে ফিরিয়ে আনা এবং অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানাতে হবে আমাদের।
ইসমাইল হানিয়ার হত্যার জবাবে আবারও ইসরায়েলে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্রের হুঁশিয়ারি, সঠিক সময়ে নেওয়া হবে প্রতিশোধ। কখন হামলা চালাবো সেটি আমরাই নির্ধারণ করব। আমাদের প্রতিক্রিয়ার জন্য শত্রুদের আরও অপেক্ষা করতে হতে পারে। আপাতত প্রতিরোধ বাহিনীর আক্রমণ সামলানোর পাশাপাশি ইহুদিবাদীরা হামলার ভয়ে থাকুক। ইরানের জবাব আগের অভিযানের মতো হবে না। সঠিক সময়ে সঠিক জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী হতে কমলা হ্যারিসকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ডেমোক্র্যাট পার্টির জাতীয় সম্মেলনের দ্বিতীয় দিনে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি। সম্মেলনে আবেগপূর্ণ সমর্থন জানান কমলা হ্যারিসের প্রতি। এদিকে সম্মেলন স্থলের বাইরে অব্যাহত রয়েছে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ। সম্মেলনের ভেতরে যখন চলছিল কমলা হ্যারিসের জয় জয়কার, তখন বাইরে চলছে ব্যাপক বিক্ষোভ। ডেমোক্র্যাটদের এই সম্মেলন চলাকালীন গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিরোধিতা করেন হাজার হাজার মানুষ। সম্মেলনের দ্বিতীয় দিনের মূল আকর্ষণ ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ক্ষমতা ছাড়লেও তার জনপ্রিয়তায় যেন ভাটা পড়েনি এতটুকুও। সম্মেলনে যোগ দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসের প্রতি আকুণ্ঠ সমর্থন জানান ওবামা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে নতুন অধ্যায়ের সাক্ষী হতে কমলা হ্যারিসকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমাদের এমন একজনকে নির্বাচিত করার সুযোগ আছে যিনি কিনা মানুষের জন্য সারা জীবন দিয়ে গেছেন, যিনি আপনাদের দেখবে, আপনাদের কথা শুনবে এবং আপনাদের জন্য লড়াই করবে। তিনি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট কমলা হ্যারিস। যুক্তরাষ্ট্র একটি নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত আছে। সম্মেলনে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশংসাও করেন ওবামা। বলেন ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে থাকবেন বাইডেন। একই সাথে সমালোচনা করেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের। ইতিহাস জো বাইডেনকে একজন অসামান্য প্রেসিডেন্ট হিসেবে মনে রাখবে, যিনি চরম সংকটের সময় দেশের গণতন্ত্রকে রক্ষা করেছিলেন। তাকে প্রেসিডেন্ট হিসেবে সম্বোধন করতে পেরে আমি গর্বিত, কিন্তু তাকে বন্ধু বলে ডাকতে পেরে আমি আরও গর্ববোধ করি। মঙ্গলবারের এই সম্মেলনে প্রায় 1.5 ঘন্টা ধরে বক্তব্য রাখেন 63 বছর বয়সী ওবামা। যুক্তিতর্কে সমর্থন যোগান কমলা হ্যারিসের। তার সাথে যোগ দেন স্ত্রী মিশেল ওবামাও। সোমবার শিকাগোর ইউনাইটেড সেন্টার অ্যারেনায় শুরু হয় ডেমোক্র্যাট পার্টির 4 দিনব্যাপী জাতীয় সম্মেলন। অনিক রহমান, যমুনা নিউজ। সীমান্তে ইউক্রেনীয় বাহিনীকে ঠেকাতে সামরিক বাহিনীর নতুন 3টি শাখা গঠন করেছে রাশিয়া, যা মোতায়েন করা হবে কুরস্ক, বেলগরদ ও ব্রায়ানস্কে। রুশ ভূখণ্ডে হামলাকারীদের কঠোর সাজা দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একদিনে ইউক্রেনের 87টি স্থানে হামলার কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। পূর্বাঞ্চলে আরও একটি শহরের নিয়ন্ত্রণ নেবার দাবিও করেছে মস্কো। এদিকে কুরস্কের মোট 93টি গ্রাম ও শহর দখলের দাবি কিয়েভের। দোনেৎস্কের পোক্রোভস্ক থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থান করছে রুশ সেনারা। এগিয়ে চলছে তোরেৎস্কেও। মঙ্গলবার অঞ্চলটির অন্যতম বড় বসতি নিউ ইয়র্কের দখল নিয়েছে রাশিয়া। ইউক্রেনে জোরালো হামলার পাশাপাশি নিজেদের সীমান্তে নিরাপত্তা জোরদারের ব্যবস্থা নিচ্ছে মস্কো। কিয়েভ সেনাদের ঠেকাতে কুরস্ক, বেলগরদ ও ব্রায়ানস্কে মোতায়েন করা হচ্ছে সামরিক বাহিনীর নতুন 3টি শাখা। মঙ্গলবার নর্থ ককেশাস ও চেচেন রিপাবলিক সফরে যান ভ্লাদিমির পুতিন। সাক্ষাৎ করেন চেচেন নেতা রমজান কাদিরাভের সাথে। কুরস্ক সহ সীমান্ত এলাকায় শত্রুপক্ষকে দমনের হুঁশিয়ারি দেন পুতিন। শত্রুপক্ষ আমাদের দেশে অস্থিতিশীলতা তৈরি করছে। আমরা আগেও যেভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়েছি, কুরস্কেও সেভাবেই লড়ব। সন্দেহ নেই অপরাধীরা অবশ্যই সাজা ভোগ করবে। পূর্বাঞ্চলের পরিস্থিতি কঠিন বলে স্বীকার করলেও রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধের দাবি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। সীমান্ত থেকে রাশিয়ার 28 থেকে 35 কিলোমিটার ভেতরে প্রবেশ ও 93টি বসতির দখল নেয়ার কথাও জানিয়েছেন। মিত্রদের কাছ থেকে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেতে পারে ইউক্রেন, দিয়েছেন এমন ইঙ্গিত। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে মিত্রদের সাথে আলোচনা করেছি। পোক্রোভস্ক ও তোরেৎস্কে আবারও মোতায়েনের প্রস্তুতি নিচ্ছি। পূর্বাঞ্চলে পরিস্থিতি কঠিন, তবে আমাদের সেনারা শত্রুদের হটাতে সর্বোচ্চ চেষ্টা করছে। কুরস্কেও লক্ষ্য অনুযায়ী সাফল্য পাচ্ছি। খার্কিভ, সামি ও জাপোরিঝিয়াতেও বিভিন্ন ফ্রন্টলাইনে চলছে তুমুল লড়াই। ডরথি তাসরিন, যমুনা নিউজ।
কলকাতায় নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার ঘটনায় যখন উত্তাল পশ্চিমবঙ্গ, তখন ভারতের মহারাষ্ট্রে স্কুলে যৌন হয়রানির শিকার হলো 4 বছর বয়সী 2 শিশু। নিজ স্কুলে ক্লিনার দ্বারা নিপীড়নের শিকার হন তারা। এই ঘটনা জানাজানির পর প্রতিবাদে ফেটে পড়ে স্থানীয়রা। রাজ্যের বিভিন্ন স্থানে শুরু হয় বিক্ষোভ। মুম্বাইয়ের ট্রেন স্টেশন অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করে হাজারো মানুষ। নিপীড়নকারীর ফাঁসি দাবি করে বিক্ষোভকারীরা। টানা 10 ঘন্টা অবরুদ্ধ ছিল রেল লাইন। ট্রেন চলাচল স্বাভাবিক করতে আন্দোলনকারীদের সরে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। উপেক্ষা করায় লাঠিচার্জ শুরু করে পুলিশ। নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে বিক্ষোভকারীরা। ये बुरी घटना है। এমন ঘটনা চরম দুর্ভাগ্যজনক। ক্লাস টিচার, প্রিন্সিপাল ও একজন অফিস সহায়ককে বরখাস্ত করা হয়েছে। স্কুলটিতে নোটিশ পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ে জরুরি বৈঠক ডাকা হয়েছে, যার প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষা সচিব অংশ নিচ্ছেন। आज यहाँ पे बुलाया है। ভারতের মহারাষ্ট্রে অভিনব প্রতিবাদ জানালেন এক রাজনীতিবিদ। জলাবদ্ধতার বিরুদ্ধে সোচ্চার হতে বসে পড়লেন সড়কে জমা কাদা পানিতেই। কেবল তাই নয়, সেই কাদা পানি দিয়ে গোসলও করেছেন। প্রতিবাদকারী রাজনীতিবিদের নাম সঞ্জয় নাগরে। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার নেতা তিনি। মহারাষ্ট্রের শিবগাঁও এলাকায় দীর্ঘদিন ধরেই জলাবদ্ধতা নিরসনের দাবি জানিয়ে আসছেন স্থানীয়রা। তবে মেলেনি প্রতিকার। প্রশাসনের ব্যর্থতার প্রতি দৃষ্টি আকর্ষণে অভিনব এই পন্থা বেছে নিয়েছেন সঞ্জয়। এরই মধ্যে তার প্রতিবাদের ভিডিও সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তোষাখানা সম্পর্কিত নতুন আরেক মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির 15 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সোমবার এই নির্দেশ দেন রাওয়ালপিন্ডির একটি আদালত। একই সাথে ইমরান খান ও তার স্ত্রীকে আগামী 2 সেপ্টেম্বর আদালতে হাজির হবার নির্দেশও দেন আদালত। এর আগে আরেকটি মামলায় 10 দিনের রিমান্ড শেষে সস্ত্রীক আদালতে হাজির হন পিটিআই প্রধান। 8 আগস্ট তার বিরুদ্ধে এই রিমান্ড মঞ্জুর করা হয়েছিল। ইদ্দাত মামলায় খালাস পাওয়ার পরই রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত এই মামলা করা হয় ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে। গত বছরের 9 মে গ্রেপ্তার করা হয় ইমরান খানকে। নাটকীয়ভাবে থানা থেকে পালালো কেনিয়ার দুর্ধর্ষ সিরিয়াল কিলার, যার হত্যাকাণ্ডগুলো ছিল ফিল্মি কায়দার। 2 বছর ধরে হত্যা করেছেন 42 নারীকে। কড়া নিরাপত্তা ভেদ করে কিভাবে লাপাত্তা হলো 33 বছর বয়সী এই অপরাধী, তা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে দেশজুড়ে। ঘটনাটি জুলাই মাসের। নাইরোবির এক ময়লার ভাগাড় থেকে পাওয়া 9 নারীর ছিন্ন ভিন্ন মরদেহ কাঁপিয়ে তোলে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়াকে। গোটা দেশ জুড়ে তৈরি হয় চাঞ্চল্য। আটক করা হয় 33 বছর বয়সী অভিযুক্ত কলিন্স জোমাইসি খালুসাকে, যিনি একই কায়দায় 2 বছর ধরে হত্যা করেন 42 নারীকে। পরবর্তীতে যার দায়ও স্বীকার করেন তিনি। কিন্তু ভয়ঙ্কর এই খুনিকে 1 মাসের বেশি হেফাজতে রাখতে পারল না কেনিয়া পুলিশ। হাজতের ছাদে থাকা কাঁটাতারের বেড়া কেটে পালিয়েছে তিনি সহ 13 বন্দী। মঙ্গলবার সকালে নাইরোবির একটি পুলিশ স্টেশনে হয় এই ঘটনা। আটকের পর থেকেই যেখানে রাখা হয়েছিল খালুসাকে। এই ঘটনার পর তোপের মুখে পড়েছে পুলিশ প্রশাসন। অভিযোগ উঠেছে থানার ভেতরের কেউই পালাতে সাহায্য করেছে খালুসাকে। সকালে গিগিরি পুলিশ স্টেশনে বন্দীদের পালানোর একটি ঘটনা হয়। 13 বন্দী থানা থেকে পালিয়ে যায়, যেখানে সিরিয়াল কিলিং এর দায়ে অভিযুক্ত আসামিও পালিয়ে যান। থানার ভেতরের কেউই তাদের পালাতে সাহায্য করেছে, এমনটাই প্রাথমিক তদন্ত বলছে। বন্দীদের পালাতে সহায়তার অভিযোগে এরই মধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে থানার 8 কর্মকর্তার বিরুদ্ধে। চলছে তদন্ত। সেই সাথে খালুসাকে ধরতে চলছে ব্যাপক তৎপরতা। এর আগেও মানবাধিকার লঙ্ঘনের দায়ে একাধিকবার অভিযুক্ত হয়েছে কেনিয়ার পুলিশ। দেশটিতে চলমান সরকার বিরোধী বিক্ষোভে হতাহতের ঘটনাতেও বাহিনীটির বিরুদ্ধে চলছে তদন্ত। অনিক রহমান, যমুনা নিউজ। মাত্র কয়েক মিনিটের মধ্যেই ভূমধ্যসাগরে তলিয়ে যায় প্রমোত্তরী বায়োসিয়ান। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ইতালির বিলাসবহুল জলযানটি ডুবে যাওয়ার মুহূর্ত। বিশেষজ্ঞরা বলছে জলজ টর্নেডো বা ওয়াটার স্পাউটের প্রভাবে এই দুর্ঘটনা হয়েছে। মূলত সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে তৈরি হয় জলজ টর্নেডো বা ওয়াটার স্পাউট। সিসিটিভি ফুটেজের এই দৃশ্য বিলাসবহুল প্রমোত্তরী বায়োসিয়ান ডুবে যাওয়া ঠিক আগ মুহূর্তের।
ইতালির সিসিলি উপকূলে জাহাজটি ডুবে নিখোঁজ হন ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চ ও তার মেয়েসহ 6 জন। দুদিনেও তাদের খোঁজ মেলেনি। ক্রুসহ 22 যাত্রীর মধ্যে 15 জনকে জীবিত উদ্ধারের পাশাপাশি পাওয়া যায় একজনের মরদেহ। ভেসেল ট্র্যাকিং অ্যাপ ভেসেল ফাইন্ডারের তথ্য বলছে, সিসিলির মিলাজ্জো পোর্ট থেকে গত 14 আগস্ট ছেড়ে যায় তরিটি। ডুবে যাওয়ার আগে যার সবশেষ অবস্থান ছিল পালেরমোর পূর্বে। এ সময় নোঙর করা ছিল এটি। অত্যাধুনিক প্রমোদ তরিটি কিভাবে ডুবলো তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। বলা হচ্ছে জলজ টর্নেডোর কারণেই ডুবেছে জাহাজটি। গ্রীষ্মের শেষে ও শরৎকালে সিসিলি উপকূলে প্রায়ই দেখা যায় এসব জলজ টর্নেডো বা ওয়াটার স্পাউট, যা জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনেক বেড়ে গেছে। মূলত সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অনেক বেড়ে গেলে তৈরি হয় এই ওয়াটার স্পাউট। বায়েসিয়ান দুর্ঘটনার সময় ওই এলাকায় সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস। ধারণা করা হচ্ছে এ সময় ভেঙে গিয়েছিল জাহাজের মাস্তুল। গরমের কারণে যাত্রীরা জাহাজের দরজা খুলে রাখায় খুব দ্রুত ভেতরে পানি প্রবেশ করে। প্রত্যক্ষদর্শীরা বলছেন মাত্র কয়েক মিনিটের ব্যবধানে জাহাজটি ডুবে যায়। শক্তিশালী ঘূর্ণিঝড় হবে সে পূর্বাভাস আগেই পেয়েছিলাম। আমাদের জাহাজকে নিরাপদ স্থানে নেয়ার জন্য ইঞ্জিন চালু করতে হয়েছে। আমাদের পেছনেই ছিল প্রমোদ তরিটি। ঝড় শেষে দেখি সেটি ডুবে গেছে। মাত্র 2 মিনিটের ব্যবধান। পরে যাত্রীদের উদ্ধারের কাজে নেমে পড়ি। ইতালির জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান পেরিনি 2008 সালে নির্মাণ করে প্রমোত্তরি বায়েসিয়ান, যা সবশেষ মেরামত করা হয়েছিল 2020 সালে। পেরিনির ওয়েবসাইট বলছে জাহাজটির মাস্তুলের উচ্চতা 246 ফুট। তাদের দাবি এটি বিশ্বের সবচেয়ে উঁচু অ্যালুমিনিয়ামের তৈরি মাস্তুল। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ইরাকের পবিত্র শহর কারবালার ধর্মীয় অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ঝরল 35 প্রাণ। মঙ্গলবার স্থানীয় সময় রাতে ইরানের ইয়াজাদ প্রদেশে বাস উল্টে প্রাণ হারান তারা। নিহতরা সবাই পাকিস্তানের বাসিন্দা বলে নিশ্চিত করেছে ইরানি কর্তৃপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 23 জন, যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি 14 জন। দুর্ঘটনার সময় বাসটিতে অর্ধশতাধিক যাত্রী ভ্রমণ করছিলেন বলে জানা গেছে। ব্রেক ফেল হয়ে নিয়ন্ত্রণ হারায় বাসটি বলে উঠে এসেছে প্রাথমিক তদন্তে। বাসটির যাত্রীরা সবাই শিয়া সম্প্রদায়ের। ইরাকের আরবাইন অনুষ্ঠানে যোগ দিতে বাস যোগে পাকিস্তান থেকে দেশটিতে ভ্রমণ করছিলেন তারা। মধ্যপ্রাচ্যের দেশ ইরানে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান প্রায় 17,000 মানুষ। দর্শক, যমুনা ডেস্ক এ পর্যন্তই। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।